বলতে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা চিঠির প্রসঙ্গ টেনে আনেন। ওই চিঠি জওহরলাল নেহরু লিখেছিলেন আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈকে। নেহরু লিখেছিলেন হিন্দু শরণার্থীদের দায়িত্ব দেশকে নিতেই হবে। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদি বলেন নেহরুও হিন্দুদের শরণার্থী ভাবতেন। 1950 সালে হওয়া নেহেরু লিয়াকত চুক্তির সময়ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তাহলে কি পণ্ডিত নেহরুকেও সাম্প্রদায়িক বলা হবে? এই ভাষণের প্রসঙ্গ আজকে তুললাম এই কারণে যে এসআইআর ঘিরে রাজনৈতিক লড়াইও অনেকটা সেই দিকেই এগোচ্ছে। বাকযুদ্ধে উঠে আসছে সিএ বা এনআরসির মতো শব্দ। তৃণমূলের দাবি এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে। অন্যদিকে বিজেপির বক্তব্য বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী আর বাংলাদেশ থেকে আসা মুসলমানরা অনুপ্রবেশকারী। একদল নাগরিকত্ব পাবেন, অন্যদের ফেরত যেতে হবে। তবে ভারতীয় মুসলিমদের কোনো আতঙ্কের কারণ নেই বলে বিজেপি সেটাও বলছে। আমার সমীরদার কাছে প্রথম প্রশ্ন, তৃণমূল নেত্রী অভিযোগ করছেন যে এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে, আপনি তাই মনে করেন? আমি একদম সম্পূর্ণ সহমত এই প্রসঙ্গে। তার কারণ বিশ্ববাবু, আপনি যদি খেয়াল করে থাকেন, আমি প্রারম্ভিক বক্তা ছিলাম শুরুতে। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে এনআরসি কথাটা টেনে এনেছিলাম আসামের, যে এনআরসি করার দায়িত্ব কার যদি কোথাও হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্বাচনে কোনো সংবিধানে নেই যে নির্বাচন কমিশন এনআরসি করতে পারে। এটা তো বটেই। তার কারণ আসামে এনআরসিটা হয়েছে 2019 সালে করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশ্ববাবু, টোটাল 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে গেছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, 2 লক্ষর বেশি গোর্খা সম্প্রদায়ের মানুষ, 4 লক্ষ মুসলমান। আজ পর্যন্ত তাদের ভবিষ্যৎটা কি? ডিটেনশন ক্যাম্পেই পড়ে আছে, পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। আমার প্রশ্ন, পশ্চিমবাংলায় যেটা করতে চাইছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বনগাঁর মিটিং থেকেও বলেছেন সেদিন, যে সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে ঘুরপথে এনআরসির চেষ্টা, যে প্রথম দফায় ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দাও এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করো বা ঘুষপেটিয়া হিসেবে চিহ্নিত করো। আরে তার আগে নির্বাচন কমিশন বাংলায় জবাবটা দিক না। বিহারে তো ঘুষপেটিয়া স্লোগান তুলেছিল, এসআইআর হলো, 65 লোকের নাম বাদ দিয়েছ। নির্বাচন কমিশনারকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে ঘুষপেটিয়া কজন, উত্তর নেই, চুপ, জিরো। বিশ্ববাবু, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাকে নিয়ে রাজনীতি করার জন্যে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিভাজন করার জন্য তোমরা এনআরসি করার চক্রান্ত করছো। বুয়াদা, আপনি 1985 সালে তো রাজনীতি করতেন তো। আপনি যে দলটা করতেন সেই দলটা না অ্যাসাম অ্যাকর্ড বলে একটা জিনিস সই করেছিল। বলবেন মাইকটা পরে তুলবেন, আমি বলে নিই, তারপরে আবার তুলবেন। মনে পড়ে গেল না এতক্ষণ বাদে, খুব ভালো কথা। অ্যাসাম অ্যাকর্ড হয়েছিল না আসু বলে একটা সংগঠনের আন্দোলনের পর, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরিয়েছিল। এবার মুচকি হাসছেন, মনে পড়ে গেছে না? হ্যাঁ, আসাম অ্যাকর্ড নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরোলো, তারপরে আসামে এনআরসি হলো অ্যাজ পার সুপ্রিম কোর্টের রায়। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় মন্ত্রকের মনে পড়ে গেল তো? আমি অন্য কথা, তুমি তো প্রফুল্ল মহন্ত ভিগু ফুকনদের কথা বলছো। হ্যাঁ, এনআরসি আমাদের ম্যানিফেস্টোতে এনআরসি বলে কোনো বস্তুর কথা লেখা পর্যন্ত নেই। দেখার তো আমি চ্যালেঞ্জ করছি। আসামে হয়নি এনআরসি, আবার ওই আসামে হয়নি, আবার সেম কথা বলবো। 2019 এ আসামে এনআরসি হয়নি। আপনি কি কানে তুলে গুজে বলেছিলেন? আরে এনআরসি কি হয়নি আসামে? হ্যাঁ কি না? এই যে তৃণমূলকে আমি কেন এত ভালোবাসি, নির্বাচন কমিশন করেছে, এখনই একটা কথা বললাম, ওনার মাথা ঢুকে দপ্তর করেছে, মিথ্যা কথাটা একদম সেটা করা যাবে। আপনি বলো। দর্শক বন্ধুরা, আপনারা গুগল করুন তো অ্যাসাম অ্যাকর্ড কবে হয়েছিল। 1985 সাল, কংগ্রেসের রুল ছিল তখন। এই যে ভদ্রলোক উদ্ভ্রান্তের মধ্যে চিল্লে যাচ্ছেন, উনি কংগ্রেস করতেন। যেই তৃণমূলে আসছে ওনার দায় হয়ে গেছে মিথ্যা কথা বলা। বিশ্ববাবু, দর্শকরা দেখছেন, দর্শকরা ভুল জানবেন, মিথ্যা কথাটা দেখছেন। 50 সালে দর্শকদের থেকে বুদ্ধিমান তো কেউ নেই।
আপনারা যাই বলুন না কেন, দুধ স্বামীকে পানি আমি কৌস্তবের কাছে, কৌস্তব, এই যে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি সম্ভবত গতকালই একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে একের পর এই মৃত্যু হচ্ছে বিএলওদের, যে প্রসঙ্গ আমরা আলোচনায় উঠে আসছিল যে অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক, বেবির বক্তব্য। আপনারাও কি তাই মনে করেন এ রাজ্যে? আমি তো মনে করি, পরিষ্কার বললাম, এসআইআর করেই এই সমস্যার সমাধান করা যেত। তৃণমূল যে ভুতুরে নাম ঢুকিয়ে রেখেছে সে নামটা বাদ দেওয়া যেত, নির্বাচন কমিশন করেনি। সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল করেই এ সমস্যার সমাধান করা যেত। আমি বিশদে একটা কথা বলছি, আমি শুরুতে বলেছি আবার বলছি, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার পাওয়া গেল না, মানুষকে বোঝানো গেল না, 5 দিন অন্তত সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটে বোঝানো যেত তো কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়। আচ্ছা, বিএলওদের চাপ আছে, এটা বাস্তব। একজন বিএলও ঠিকই করেছেন, নির্বাচন কমিশনার ঠিকই করেছেন, মানুষকে বিএলওদের নাম্বার দিয়ে দিয়েছেন। একটা 15-20 দিনের মধ্যে 1600 ভোটার আছে এরকম বুথ আছে, 1200 ভোটার আছে এরকম বুথ আছে, 800, 900, 1000 তো মানে পরপর বুথ, সেখানে মানুষকে সাথে কথা বলতে হচ্ছে, যেতে হচ্ছে। এবং এই কাজটা প্রতি বছর যদি এসআইআর হতো তাহলে এত দ্রুততার সাথে করতে হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচনের আগে কেন, বাংলার নির্বাচনের আগে কেন? এ তো মানুষ তো পরিষ্কার বুঝতে পারছে যে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার নির্বাচনের আগে কেন? এটা তো 2002 সালে কোনো নির্বাচনের আগে হয়নি। কিন্তু মজা হচ্ছে বিশ্বদা, ওটা শুনে নিতে হবে, 2002 সালে এটা ঘটনা হওয়ার পর 2004 সালে এবং 6 সালে যখন সিপিআইএম বামফ্রন্ট জিতলো, আজকে শুভেন্দু অধিকারী যা বলছে সেদিন মমতা ব্যানার্জি একই কথা বলেছিল। এইটা হচ্ছে পার্থক্য। নীরজদা, ভোট মানে হচ্ছে ন্যারেটিভের লড়াই। গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে বাঙালি বনাম অবাঙালি ন্যারেটিভ, মহিলা ভোটকে নিজেদের দিকে টানার চেষ্টা, যেমন বাংলা নিজের মেয়েকেই চাই, এই ধরনের স্লোগান দিয়ে। এবারে এই এসআইআরটাই কি সব থেকে বড় বিষয় হয়ে আসছে? বিশ্বদা, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, একজন ভোটার হিসেবে বলছি, বিশ্লেষক ছাড়াও। পশ্চিমবঙ্গের ন্যারেটিভটা হতে পারত তৃণমূলের দুর্নীতি বনাম মহিলাদের ক্ষমতায়ন, উন্নয়ন, যেগুলো তৃণমূল দাবি করে। তার জায়গায় এসআইআরটা ন্যারেটিভ হয়ে গেছে, এবং এসআইআর কে পক্ষে কে বিপক্ষে এটাই ন্যারেটিভ হয়ে গেছে। এসআইআর লক্ষ্যটা কি? এই যে বলছি এনআরসি টেনআরসি, এসআইআর 3 ধরনের ভোটারের নাম বাদ যাবে। মৃত ভোটার, তারা এনআরসির মধ্যে পড়ে না। দ্বিতীয় হচ্ছে ডুয়েল ভোটার্স, 2 জায়গায় যাদের নাম আছে। মাইগ্রেন্ট ভোটারের মধ্যে আপনি কনফার্ম বাদ যাবে না, যারা বাদ যাবে কনফার্ম কিছু নয়, যাদের বাদ যাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে অবৈধ বাংলাদেশি ভোটার। সুতরাং এই অবৈধ বাংলাদেশি ভোটাররাই এনআরসির আওতায় পড়লে, এনআরসি হলেই বা মানুষের এত আপত্তি কেন, তৃণমূলের এত আপত্তি কেন, বামেদের এত আপত্তি কেন? বাংলায় এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অভিষেক, তোমরা বিহারে মানুষকে বোঝাতে পারোনি, বিহারের রেজাল্ট তাই প্রমাণ। এ রাজ্যে কংগ্রেসের ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি? ধরো, আমি বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জেলায় জেলাতে, যে সিপিআইএমের হয়তো তারা শূন্য বিধানসভায়, কিন্তু তবু বেশিরভাগ জায়গায় তাদের কিন্তু বিএলএ আছে, এবং বিভিন্ন জায়গায় তাদের এজেন্ডা আছে, মানুষকে সাহায্য করছে, মানুষের পাশে পৌঁছে যাচ্ছে। তো কংগ্রেসের রোলটা কি? কংগ্রেস কোথায় আছে? আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ প্যানেলিস্ট অর্ঘ্য একটু আগে বললো যে এনআরসি বিজেপির ম্যানিফেস্টোতে ছিল না। 2019 সালের ম্যানিফেস্টো, নরেন্দ্র মোদী ছবি দেওয়া, সেখানে লেখা আছে যে ম্যানিফেস্টোতে ছিল। এবার যাই হোক, সেই সময় হয়তো আমার সহবক্তা সেই সময় হয়তো বিজেপি করতেন না, উনি জানতেন না। যাই হোক, যে বক্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কংগ্রেস কি করছে। আমি তার আগে বলি যে বিহারের ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক। কালকে যদি বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি তৃণমূলের ভোটে নির্বাচিত বিধায়ক হয়ে যান, তার মানে এসএসসিটা ভুল হয়ে যায় না। কোনো পদ্ধতি ভুল, ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট, ইট ইজ ভুল, এটা অনৈতিক। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমি আমার বক্তব্যের সময় একবার বললাম যে একটা কম্পেনসেটারি এফেক্ট হচ্ছে, অর্থাৎ, এবং এটা শুধু আমার বক্তব্য নয়, আদিত্য ঠাকরে বলেছেন, এবং আমরা বারবার দেখাচ্ছি যে একটা 10 ফুট বাই 8 ফুট ঘরে 150 জন ভোটারের নাম বা 0 বাড়ির নম্বরে ভোটারের নাম, এটাও বাস্তব। এবার এটার কি ইম্প্যাক্ট হতে পারে? আমি একটু আগেই বললাম যে এই 294টা বিধানসভার সব বিধানসভায় কিন্তু 1 লাখ ভোটের ব্যবধান নয়। যদি 3500 বা 500 বা 1000 ভোট হয়, সেখানে ভোটার ট্রান্সফার করবার এটা একটা অজুহাত। এবার ভোটার ট্রান্সফারটা হতে পারে বহিরাগত ভোটার, অথবা যেখানে তোমার ব্যবধান বেশি সেখান থেকে। আমি এই সূত্র ধরেই সুমনের কাছে আসবো। সুমন, 1 জন 2 জন 4 জন অনুপ্রবেশকারী আমি ধরলাম ঢুকে পড়লো,
হতেই পারে, সীমান্ত খোলা, সীমান্ত রয়েছে, এত বড় সীমান্ত, কিন্তু লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী যদি এভাবে ঢুকে পড়তে পারে, যেমন তারপর পুলিশ প্রশাসনের ভূমিকা যেমন থাকে, সীমান্ত যারা পাহারা দিচ্ছে তাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে, লক্ষ লক্ষ ঢুকে পড়লো। অবশ্যই দায়বদ্ধতা আছে। আগে আমি দুটো জিনিস টেকনিক্যালি ক্লিয়ার করি। অভিষেক হাফ বলেছে, অবশ্যই বিজেপির ম্যানিফেস্টোতে 2019-এ এনআরসি ছিল। 30 সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ ঘোষণা করেন নেশন ওয়াইড এনআরসি হবে। তাকে রেফিউট করেন নরেন্দ্র মোদী 11ই ডিসেম্বর 2019-এ, কারণ তার মাঝে সিএএনআরসি আন্দোলন হয়েছিল। ইনসিডেন্টালি এই দুজনকেই যখন পার্লামেন্টে প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছিলেন, প্রথম প্রশ্নটার উত্তর অর্থাৎ অমিত শাহ দিয়েছিলেন স্বপন দাশগুপ্তের প্রশ্নের উত্তর বাংলা থেকে, এবং যখন নরেন্দ্র মোদী উত্তর দিচ্ছেন নাদিমুল হকের উত্তর দিয়েছিলেন। সো এনআরসি ছিল না বা এনআরসি বিজেপির এজেন্ডায় নেই এটা বলাটা ভুল। প্রবল আন্দোলনের জেরে বিজেপি পিছিয়ে যায় 11ই ডিসেম্বর 2019, এবং দুদিন বাদে অমিত শাহ এই কথাটা বলেন, আই কোট অমিত শাহ, সাব নে जो बोला वही ठीक है। উনি নরেন্দ্র মোদীকে সাব বলে রেফার করে বলেন উन्होंने जो बोला वही ठीक है। দেখ, হোল প্রসেসের সমস্যা হচ্ছে যে বিহারে, যে প্রশ্নটা বোধহয় কেউ তুলেছেন, বিহারে কতজন শেষ পর্যন্ত ফরেনার পাওয়া গেছে? 13 জন। তাহলে প্রশ্ন আসছে যে রোহিঙ্গারা 2002-তে তো বেরোতেই শুরু করেনি, তাহলে আপনি 2002-এর ভোটার লিস্টটাকে বেসলাইন ধরলেন কেন? এই পুরোটার মধ্যে অনেকদিন আগে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, আমি কিন্তু বলিনি, অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। অঘ্রাণ মাসে সারের এফেক্ট না পদ্মের অন্য কোনো দিকে যায়। আমি কিন্তু অন্য কোনো শব্দ ব্যাখ্যা করছি না। আমি কেয়ার কাছে আসছি। কেয়া, গত কয়েকটা ভোটে দেখা গেছে পশ্চিমবঙ্গের হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে ভোট দিয়েছে, কিন্তু সেটাই কিন্তু বাংলা জয়ের জন্য যথেষ্ট নয়। এই অনুপ্রবেশ ইস্যু কি বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে দিয়ে শুরু করলাম। তিনি 2005 সালে বলেছিলেন অনুপ্রবেশকারী রয়েছে, 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। আজকে হয়তো সম্ভবত সেই অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক, তাই তিনি মেলালেন। আমি দেখলাম বাম এবং তৃণমূল একই সুরে গাইছে, অর্থাৎ 2005 সালে যারা বিরোধী ছিল এবং যারা এখন সরকারে রয়েছে তারা সেই সময় যা বলেছিলেন, এবং বামেরা তো তা স্বাভাবিকভাবেই তারা বিরোধী ছিলেন, আছেন, থাকবেন, তো একই কথা বলছেন। আমি বরং অন্য কথা বলি। এই যে যখন এত কথা হচ্ছে, এত নাম হচ্ছে, আজকে আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ভাবতে পারছেন মৃত 2015 সালে মহসিন খান, তিনি মারা গেছেন, তার নাম পর্যন্ত তুলে দিয়েছে এক বাংলাদেশি নাদিম, এবং মহসিন খানের পরিবার ধন্যবাদ জানাই যে তারা এই নাদিমকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই রকম যারা রয়েছেন অসংখ্য মহসিন খানের পরিবার, ছিল বেড়াল হলো রুমাল, ছিল শ্বশুর হলো বাবা, ছিল কাকা হলো বাবা, এই রকম এই রাজ্যে যেভাবে জোর করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে তাদের নাগরিক বানানো হচ্ছে বা ভোটার বানানো হচ্ছে, এটাতে একটা জিনিস পরিষ্কার যে মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার ছাড়াও আর এক বিশেষ ধরনের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়, তারা হচ্ছেন অনুপ্রবেশকারী নাম ভাঁড়িয়ে ওই বেড়াল থেকে রুমাল হওয়া বা রুমাল থেকে বেড়াল হওয়া ভোটার। দেখুন, আমাদের একটা সাফ দাবি, এই রাজ্যে ভোটার তালিকায় কোনো বিদেশি যারা রয়েছেন, অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা থাকবেন না। ভারতীয়রা ভোট দেবেন, পশ্চিমবঙ্গবাসী ভোট দেবেন, তাতে যা ফলাফল হয় হবে, তাতে তাদের এত কান্না কেন? আমি তো এই কান্নার আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরাও তো সেটা বলছি। আপনি না তাহলে সোনালী বিবি সুইটি বিবিটা একটু বলুন। ওনার কাছে দিয়ে সোনালী বিবি সুইটি বিবির নামটা বলুন। পাঁচ ফোড়ন হয়ে কথা বলবেন। সোনালী বিবি সুইটি বিবিটা বলুন। উত্তর যদি আপনি দিয়ে দেন, আমি তো আপনার কাছে জানতে চাইছি, এত নাম লিখে এনেছেন সোনালী বিবি সুইটি বিবি, সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না, আমি তো বলছি অনেক নাটক করেছেন, বসুন। নাটক করবেন না, বসুন, নাটক করছেন, বসুন। অসভ্যতা করছেন, একজন মহিলাকে বলছেন নাটক। আপনার দলের এইটা মহামাটি মানুষের দল, একজন এআই ছবি। আবার বলছি নাটক করবেন না, আবার বলছি নাটক করবেন না, নাটক করবেন না। দেখেন আবার বলছি, আর তা না হলে বড় বড় কাজে যা করবেন করবেন। আমাকে একদম ঘটানোর চেষ্টা করবেন। সোনালী বিবি সুইটি শুনুন না, দাঁড়ান। নাটক উনি করেছিলেন 2021 সালে
ওই হুইলচেয়ারের নাটক আমরা দেখেছিলাম। তারপরে আর কেউ নাটক করে না, সেটা মানুষ তারপরে আর কেউ নাটক কে করার সাহস করছে পায় না। সেটা মানুষ দেখছে। নাটক কথা বলবেন না, টেক ইট ব্যাক। আবার বলছি, ঠিক আছে, বলো। সোনালী বিবি, সুইটি বিবির নামটা বলবেন। নাটক কথা বলবেন না। এসআইআর এর প্রক্রিয়ায় কত নাম বাদ যাবে আমরা সত্যি জানি না। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য বলছে 20 লাখ ভোটারের নাম মানে তাদের পাওয়া যাচ্ছে না, হয় মারা গেছেন বা 26 লাখ মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, এরকম হতে পারে। পশ্চিমবঙ্গে এমন বহু আসন আছে যেখানে জয়ের মার্জিন খুব কম, সেই আসনগুলোতে কি এর প্রভাব পড়বে? বিশ্বদা, প্রথম কথা, নির্বাচন কমিশনের এই তথ্যে বিশ্বাস করার কোনো গ্রহণযোগ্য কারণ নেই। এই কারণেই যে নির্বাচন কমিশন বিহারে ভোট হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও বলতে পারে না কত ভোট পড়েছে, তারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রসেস শেষ হওয়ার আগে বলে দিচ্ছে কত নাম বাদ যাচ্ছে। এখানেই তো ওই যে বলে না, রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আমরা এই কারণেই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের পাস্ট এক্সপিরিয়েন্স এত ভয়ঙ্কর। বিহারে 48 ঘন্টা পরেও ভোট বলতে পারেনি, 7,42,00,000, পরে 3 লক্ষ বেড়ে গিয়েছে। আমি এবার আসি, কাম টু নেক্সট পয়েন্ট। নিশ্চয়ই কেয়া বিজেপির বড় নেত্রী, এখানে অভ্র রয়েছে বিজেপির নেতা। সম্ভবত এদের দুজনের থেকে বিজেপির পদে একটু বড় নেতার নাম নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আমি নিশীথের একটু আগের একটা টুইট, নিশীথ লিখছেন, বাংলাদেশি ইনফিল্ট্রেটরস স্টোল বেঙ্গলিস রাইট ফর ইয়ার্স। With SIR now active, they will finally be exposed, and that's why Mamta ji is panicking. Why defend infiltrators over Bengal's own people? মানে অনুপ্রবেশকারীদের কেন মদত দেওয়া হচ্ছে বাংলার নিজের মানুষের বাইরে গিয়েও? ঠিক, আমি শুধু জানতে চাইছি যে এই নিশীথ প্রামাণিক যখন উনি 2021 সালে কেন্দ্রীয় মন্ত্রী হলেন, আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন রিপুন বোরা। রিপুন বোরা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন যে একজন বিদেশিকে কেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এবং তখন কেয়া দেবীর দলের পুরনো, কেয়া দেবী তো পরে দলে এসছেন, বা অভ্র অন্য দল থেকে বিজেপিতে এসছে, প্রথম দিনের বিজেপি নেতা তৎকালীন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে নিশীথ প্রামাণিক বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন ঠিকই, কিন্তু নিশীথ প্রামাণিককে তো আমরা আশ্রয় দেব। আমার বক্তব্য এখানেই, যদি বাংলাদেশি ঘুষপেটিয়ারা আমাদের ওই কারা ভাত খেয়ে নেয় হাবদান সামাল সামাল, আমাদের অন্ন যদি ধ্বংস করে, নিশীথ প্রামাণিক অন্ন ধ্বংস করলে সেটা পবিত্র ধ্বংস। আর আরেকজন, এই যে আরও একটা ইন্টারেস্টিং, এখানে আমাদের রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সিএএকে কেন সমর্থন করলো না। আচ্ছা, একটা কথা বলুন, আসামে আরটিআই এর তথ্য বলছে, আসামে যে 19 লক্ষ নামের কথা সমীরদা বললেন, 12.5 লাখ হিন্দু বাঙালি। সিএতে, আমি শেষ করিনি, আপনি উত্তর নেব, আমার প্রশ্ন না শুনেই কেন, আমার প্রশ্নটা শুনে নিন, রাম জন্মানোর আগে রামায়ণে না গিয়ে। আপনি বললেন সিএ কেন, আসামে সিএতে কজন বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে জানেন? 3 জন। 3 জন অফিশিয়াল রেকর্ড আরটিআই এর উত্তরে আসাম সরকার জানাচ্ছে সিএ দেশের আইন, এটা সমর্থনের প্রশ্ন নয়, নাগরিকত্ব দেওয়ার কথা। আমি আবার মানতে বাধ্য রাজ্য সরকারে থাকার জন্য। শুনে নিন, তারপরে যে সমর্থনের প্রশ্ন কি, আপনি সমর্থন না করলে সিএ কে মানতে আপনারা বাধ্য, নয়তো আপনাদের সরকারের পদত্যাগ করা। কি মানতে বাধ্য সেটা তো দেশের পার্লামেন্ট দেখিয়ে দিচ্ছে। জাস্ট বিশ্বদা, এক ওয়ান লাইনার, কেয়া একটু আগে মহসিন খানের নাম বলছিল, আমি কেয়ার মুখ থেকে শুনলে খুশি হতাম, কারণ কেয়াও বাংলার মেয়ে, সোনালিও বাংলার মেয়ে। সোনালী খাতুনকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট ঘাট ধাক্কা দিয়েছে, আজ অব্দি মহিলাটি প্রেগনেন্ট, তাকে ভারতবর্ষের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বলছে ভারতীয় হাইকমিশনকে নিয়ে যাও, ভারতের মেয়ে বলে তাকে নিতে চাইছে না। এত অসম্মান, এরপরে বাংলার মেয়েদের কাছে ভোট চাইতে যাবে। মহিলা ইস্যু যখন এসছে এবং বন্ধু অরূপ যখন এই মন্তব্য করেছেন, নিঃসন্দেহে আমি একজন নারী, সোনালী তিনি গর্ভবতী, প্রেগনেন্ট, তার প্রতি আমার সহমর্মিতা রয়েছে। ঠিক তেমনই সেদিন যেরকম যারা চাকরি প্রার্থী, সেখানেও একজন গর্ভবতী মহিলা কাঁদছিলেন, তিনি বলছেন আমাকে আত্মহত্যা করতে হবে। আমার তার জন্য বুকটা কাঁদে। কিন্তু বিশ্বদা, আমার চোখে আমি যদি সিলেক্টিভ আউটরিচ দেখি তাহলে মুশকিল। হাঁসখালির যে নির্যাতিতা নাবালিকা, যাকে বলা হয়েছিল সে প্রেগনেন্ট কিনা, সে মদ্যপ কিনা, সে তার বয়ফ্রেন্ড ছিল কিনা, তার জন্য আমার হৃদয়টা কাঁদে। আমার হৃদয় কাঁদে পার্ক স্ট্রিটের সে নির্যাতিতা থেকে শুরু করে আরজিকর হয়ে
কসবা ল কলেজে সে নির্যাতিতা, যাকে এখন তার বাবা মাকে এখন ধমকি দেওয়া হচ্ছে তৃণমূলের সৌজন্যে যে এই কেসটা ফেরত নিয়ে নাও। আলোরানী সরকারের নামটা মনে আছে? আচ্ছা, আলোরানী সরকার, আচ্ছা আলোরানী তো ভোটে হেরে গেছিলেন। কে আলোরানী ভোটে হেরেছিলেন তো? ভোটে হেরেছিলেন তো? ভোটে হেরেছিলেন তো? কার বিরুদ্ধে হেরেছিলেন? স্বপন মজুমদার। স্বপন কার স্বপ্নে আসছে? কার স্বপ্নে স্বপ্ন? হ্যাঁ, সিএ একটা খুব গুরুত্বপূর্ণ আইন এবং সিএ সবার জন্য, মানে যারা যারা এলিজিবল তাদের জন্য প্রযোজ্য। আমি একদম নীলাদ্রিবাবুর সঙ্গে সহমত। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের পর তুমি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করো, তুমি একটা সার্টিফিকেট পাও। 11টা ডকুমেন্টের ভেতর সিএ এর পর যে তুমি সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাও সেটা কিন্তু নয়। তুমি নিজে, আমার স্বরাষ্ট্র মন্ত্রক যেটাকে তোমার নাগরিকত্বের প্রমাণ বলছে, নির্বাচন কমিশন বলছে, সেটা 11টা ডকুমেন্টের মধ্যে ভ্যালিড ডকুমেন্ট। বিশ্বদা, সিএ এর যে বিরোধিতা করে আইন হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস, তার মূল কারণ কি? সিএ এর মাধ্যমে মতুয়া এবং অন্যান্য হিন্দুরা নাগরিকত্ব পায়, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পায় না।